সবচেয়ে ক্ষুদ্রতম আধান হচ্ছে ইলেকট্রনের আধান, তার চেয়ে ক্ষুদ্র আধান পাওয়া এখনো পর্যন্ত যায় না। বা যত পৃথিবীতে আধান তোমরা দেখো সেগুলো হচ্ছে ওই ইলেকট্রনিক চার্জের মাল্টিপল বা গুণিতক। তা এই অবধি পড়েছি, তার মানে আমরা মোটামুটি স্থির তড়িৎ পাঠটা পড়ে ফেলেছি। তা স্যার একক টেকক সম্বন্ধে আলোচনা করেছিলেন তো? না স্যার। একক সম্বন্ধে আলোচনা করেননি, যদিও একক। না বিক্রম, আলোচনা করেছিল। স্যার ওই মানে 1 কুলাম সমান কত ইয়েছে আর দূর পর্যন্ত কেবল হয়েছিল ক্লাসটা আগে। আচ্ছা আচ্ছা, কনভার্সনগুলো। তা যাই হোক, আমি একটু মুখে বলে হ্যাঁ, নিয়ে তারপরের অংশে কনভার্সন যাচ্ছি। ছিল। সেটা হচ্ছে কুলম তো আধানের একক ক্লাস 8 থেকেই জানো তোমরা, এবং সেখান থেকে ওই এফ ইকুয়াল টু 1/4πε0 Q1 Q2/r², এরকম একটা রিলেশন এসছিল, যে রিলেশন থেকে আমরা আধানগুলোকে কুলম মানে এই এককে যদি মাপি, দূরত্বটাকে মিটার এককে যদি মাপি, তাহলে ফোর্স বা এদের মধ্যে ক্রিয়াশীল বলকে আমরা নিউটন এককে মাপব। তো যাই হোক, আর কনস্ট্যান্টটা কেউ কেউ শুধু কে দিয়ে লেখেন, আর যদি বিস্তৃতভাবে লিখতে হয় তাহলে লিখতে হবে 1/4πε0। 1/4πε0 মধ্যে 4π তো একটা নাম্বার মাত্র, ε0কে বলা হয় পারমিটিভিটি অফ ফ্রি স্পেস, শূন্য মাধ্যমের তড়িৎ ভেদ্যতা। এটা একটা ইউনিভার্সাল কনস্ট্যান্ট, এবং এই ইউনিভার্সাল কনস্ট্যান্টে একটা ভ্যালু আছে 8.5 এর মতো, 8.5 × 10⁻⁻12 খুব সম্ভবত এসআই ইউনিট, যা হবে তার ইউনিট। তো যাকে আমরা এই অংশটা ছেড়ে রেখে পরের অংশটায় যাই। সেটা হচ্ছে যে তড়িৎ প্রবাহ কথাটার মানে কি? তড়িৎ প্রবাহ কথাটার মানে হচ্ছে আধানের প্রবাহ। আধান বলতে ইলেকট্রন। ইলেকট্রন যদি একটা নির্দিষ্ট অভিমুখে ইলেকট্রনকে চালনা করতে পারা যায় পরিবাহীর মধ্য দিয়ে, তাকে আমরা তড়িৎ প্রবাহ বলবো। এবং এই প্রতি একক সময়ে পার ইউনিট টাইম কোনো একটা ক্রস সেকশন যে সংখ্যক আধান ক্রস করছে, সেই পরিমাণ আধানকে আমরা তড়িৎ প্রবাহ মাত্রা বলবো। অর্থাৎ তড়িৎ প্রবাহ মাত্রা বা ইলেকট্রিক কারেন্ট স্ট্রেংথ এর ডেফিনিশন হবে অ্যামাউন্ট অর কোয়ান্টিটি অফ ইলেকট্রিক চার্জ পাসিং থ্রু এনি ক্রস সেকশন পার ইউনিট টাইম। বাংলায় করলে দাঁড়ায় যে একক ক্ষেত্রফলে, একক ক্ষেত্রফল নয়, ভুল বলছি, যে কোনো ক্ষেত্রফলে একক সময়ে যে পরিমাণ আধান সেই ক্ষেত্রফল দিয়ে নির্গত হয়, সেই পরিমাণ আধানকে তড়িৎ প্রবাহ মাত্রা বলা হয়। অর্থাৎ সহজ কথায়, কিউ যদি আধান হয়, টি যদি সময় হয়, তাহলে তড়িৎ প্রবাহ মাত্রা I = Q/T। এই রিলেশনটা স্যার একটা কথা ছিল, বলছি যে তড়িৎ প্রবাহ মাত্রার এই যে সংজ্ঞাটা, এখানে মানে আমি যে ক্রস সেকশনটা নিয়েছি, ওই ক্রস সেকশনটার দৈর্ঘ্য কতটা? মানে আমি যদি 1 মিটারের একটা পরিবাহীর মধ্য দিয়ে আধান পাঠাই, আর একটা যদি আমি 1 সেন্টিমিটারের একটা পরিবাহীর মধ্য দিয়ে আধান পাঠাই, তাহলে কি সেটা ভ্যারি করবে না? এইখানে তুমি কিউ পরিমাণ আধান প্রবেশ করিয়েছো, 1 সেকেন্ড বাদে দেখছো এখানে কিউ পরিমাণ আধান বেরিয়ে আসছে, এটা সময় লাগছে 1 সেকেন্ড। আর এখানেও তুমি কিউ পরিমাণ আধান পাঠিয়েছো, এইখানে কিউ পরিমাণ আধান বেরিয়ে আসছে, এখানেও যে সময়টা লেগেছে সেটা 1 সেকেন্ড। দুজনের মধ্যে দিয়ে সেম কারেন্ট ফ্লো করেছে। তাহলে ক্রস সেকশনাল এরিয়াটা না মানে আমি ক্ষেত্রফলটা বলছি না, আমি বলছি যে দৈর্ঘ্য। কিসের দৈর্ঘ্য? আমি তো বলছি একটা প্রস্থচ্ছেদ ক্রস করতে। প্রস্থচ্ছেদ ক্রস করা মানে বোঝো? মানে বুঝতে পারছো না, বেশ বোঝাচ্ছি।
এইখানে একটা কাল্পনিক প্রস্থচ্ছেদের মাঝামাঝি কোথাও একটা আছে ধরে না, এই প্রস্থচ্ছেদের মধ্য দিয়ে 1 সেকেন্ডে, এই প্রস্থচ্ছেদটাকে পেরিয়ে 1 সেকেন্ডে কিউ পরিমাণ আধান এই প্রস্থচ্ছেদটাকে ক্রস করেছে। এইটাকেও 1 সেকেন্ডে কিউ পরিমাণ আধান ক্রস করেছে, এইটাকেও 1 সেকেন্ডে কিউ পরিমাণ আধান ক্রস করেছে। সেই ক্ষেত্রে তড়িৎ প্রবাহ মাত্রা হচ্ছে কিউ বাই টি, আই ইকুয়াল টু কিউ বাই টি। ক্লিয়ার? ঠিক আছে স্যার। আচ্ছা, স্যার হ্যাঁ বলো। স্যার কোন পরিবাহের মধ্যে দিয়ে মানে শুরুতে আমি যদি কিউ পরিমাণ আধান দিই তাহলে শেষে কিউ পরিমাণ আধান নাও কি বেরোতে পারে? এটা হচ্ছে তোমার আধান সৃষ্টি করা যায় না, ধ্বংস করা যায় না, এই ধারণা থেকে এর উত্তর দেওয়া যায় যে আধান তাহলে মাঝখানে কোথাও কেউ হজম করে ফেললো, এরকম ঘটনা যদি ঘটে সেক্ষেত্রে নাও বেরোতে পারে। কিন্তু সেগুলো যদি না ধরি, ধরো রাসায়নিক বিক্রিয়ার ফলে এইখানে যতগুলো তুমি চার্জ পাঠিয়েছো এখানে কিছু চার্জ অ্যাবজর্ব হয়ে গেল যে কোনো কারণেই, কিন্তু সেও তো তোমার হিসেবের পরিভাগে খায় না। তার মানে টোটাল চার্জ যা তুমি প্রবেশ করেছো সেই টোটাল চার্জ এইখানে যদি ভেতরে কোথাও খরচ হয়ও, সেই খরচ আর এইটা যোগ করে মোট আধান হতেই হবে। এবং সাধারণভাবে পরিবাহের মধ্যে আদান প্রবাহের সময় কোনো রাসায়নিক বিক্রিয়া হয় না, সুতরাং আমরা ধরে নিতে পারি যতগুলো আধান প্রবেশ করিয়েছি ততগুলো আধানই নির্গত হবে। এই, নাথিং মোর নাথিং লেস। ঠিক আছে স্যার। আচ্ছা, আমি দেখো তোমাদের বইতে খুব সম্ভবত এই আই কিউ টি এর মধ্যে সবগুলোই ছোট হাতের নোটেশন ব্যবহার করা আছে। আমি ক্যাপিটাল আই লিখেছি, আদানটাকে ক্যাপিটাল কিউ লিখেছি। তোমাদের লেভেলে ছোট হাতের কিংবা বড় হাতের বিশেষ ম্যাটার করবে না। আসল কথা কনস্ট্যান্ট স্টেডি কারেন্টের ক্ষেত্রে কারেন্ট বোঝানোর জন্য আমরা ক্যাপিটাল আই ব্যবহার করি। কনস্ট্যান্ট স্টেডি কারেন্ট মানে যে কারেন্টের মানটা সময়ের সঙ্গে সঙ্গে অপরিবর্তিত থাকছে, অর্থাৎ ডিসি যেটাকে বলা হয় ডাইরেক্ট কারেন্ট, তার বেলায় আমরা এই ক্যাপিটাল আই জেনারেলি ব্যবহার করি। আর ছোট হাতের আই ব্যবহার করা হয় ফ্লাকচুয়েটিং কারেন্ট, অর্থাৎ কেবলমাত্র এসি হতে হবে সেটাকে তা নয়, এসি ছাড়াও ট্রানজিয়েন্ট রেসপন্স বলে পরবর্তীকালে একটা জায়গা পড়বে, মানে ক্লাস 10-এ পড়বে না, আরও উঁচু ক্লাসে পড়বে, 12 ক্লাসে সামান্য আছে। এই ট্রানজিয়েন্ট রেসপন্স করার সময় দেখতে পাবে যে আই এর কমা বাড়া হচ্ছে, অর্থাৎ কারেন্ট সময়ের সঙ্গে সঙ্গে কমছে অথবা বাড়ছে, নেগেটিভ হচ্ছে না, 0 থেকে হয়তো ম্যাক্সিমাম হলো আবার 0 হলো, এরকম হতে পারে। তা সেই জায়গায় আমরা আইটাকে সাধারণত ছোটো হাতে নিই। আর ক্যাপিটাল নেবার উদ্দেশ্য হচ্ছে কারেন্টটা অপরিবর্তিত থাকছে সেটা বোঝানোর জন্য। এবার যেটা বলার সেটা হচ্ছে যে এর সঙ্গে সঙ্গে আরও একটি টার্ম চলে আসে, সেটা হচ্ছে বিভব, ভোল্টেজ। এই বিভব জিনিসটা কি আসলে? বিভব আসলে সহজ ভাষায় বলতে গেলে বলতে পারো কোনো কিছুর মধ্যে যে পরিমাণ স্থিতিশক্তি সঞ্চিত থাকে তার একটা মাপ হচ্ছে বিভব। কীরকম না, যেমন ধরো তুমি একটা ইঁটকে মাটিতে রেখে দিয়েছো, সেই ইঁটটা মাটিতেই পড়ে আছে, কোনো কাজ করছে না। এইবার তুমি ইঁটের টুকরোটাকে মাটি থেকে খানিকটা উচ্চতায় তুলে যদি ছেড়ে দাও, মাটি যদি নরম মাটি হয় তাহলে ইঁটটা মাটির মধ্যে গেঁথে যাবে, মানে কাদা মাটি যদি যখন ফেলছো ইঁটের টুকরো, তাহলে যখন ইঁটটা তুলে একটা উচ্চতায় রেখেছিলে তখন তার মানে ইঁটটার মধ্যে কি সঞ্চিত হয়েছিল? ক্লাস 9-এর জ্ঞান থেকে আমরা বলতে পারি সেখানে স্থিতিশক্তি সঞ্চিত হয়েছিল বা পোটেনশিয়াল এনার্জি স্টোর হয়েছিল। তা এই পোটেনশিয়াল এনার্জি যে স্টোর হলো, সেই পোটেনশিয়াল এনার্জিটাকে কাজে লাগিয়ে ইঁটটা আবার নিচে নেমে এলো যখন আমি ছেড়ে দিলাম ইঁটটা। তো এই ঘটনাটা ধরো ইঁটের একটা মাস আছে, একটা ভর আছে, ইঁটের টুকরোটার ভর ধরো
কথার কথা বলছি, এম কিলোগ্রাম। তাহলে এম কিলোগ্রাম মাসের মধ্যে কতটা পোটেনশিয়াল এনার্জি সঞ্চিত হলো, কতটা স্থিতিশক্তি সঞ্চিত হলো, সেটা আমরা হিসাব করতে পারি এমজিএইচ। তোমরা জানো এটাই হচ্ছে আমাদের ফ্যাক্টর, মানে পোটেনশিয়াল এনার্জি মাপার উপায় হচ্ছে এমজিএইচ। ক্লাস 9-এর রেফারেন্স টেনেই বলছি। তাহলে এম কিলোগ্রাম ওজনের বস্তুর মধ্যে যদি এমজিএইচ পরিমাণ শক্তি, স্থিতিশক্তি সঞ্চিত থাকে, তাহলে একক ভরের বস্তুর মধ্যে কি পরিমাণ শক্তি সঞ্চিত থাকবে, তা ঐকিক নিয়মে যদি চালাই এমজিএইচ বাই এম হবে। তাহলে এম কেটে গেল, পড়ে রইল জিএইচ। এই জিএইচটাকে বলবো অভিকর্ষীয় বিভব। তাহলে বিভবের সংজ্ঞা কি দেবো? অভিকর্ষের ক্ষেত্রে অভিকর্ষ টেনে নিয়ে এলাম কেন? কারণ অভিকর্ষটা আমরা ছোটবেলা থেকে পড়ে এসেছি, কারেন্ট অপেক্ষাকৃত আমাদের কাছে নতুন, সেই জন্য একটা জানা জিনিস থেকে আগে বিষয়টা একটু বুঝে নেওয়ার চেষ্টা করছি। তাহলে একক ভরের বস্তু একটা নির্দিষ্ট উচ্চতায় তুললে তার মধ্যে যে পরিমাণ শক্তি সঞ্চিত হলো, বা সে যে পরিমাণ কৃতকার্য, বা তাকে ওই উচ্চতায় তুলতে যে পরিমাণ কৃতকার্য করতে হলো, সেইটাই হচ্ছে তাহলে ওই স্থানের ওই বিন্দুর অভিকর্ষীয় বিভব, এটা বলতে পারি। সেই রকম ভাবেই ইলেকট্রিক পোটেনশিয়াল মানে এইরকম একটা জিনিস। ধরো এইখানে একটা ধরো চার্জ বডি আছে, এটা চার্জ বডি প্লাস চার্জে চার্জড। এইখানে একটা বিন্দু আছে এ, এইখানে আমি দূর থেকে +1 চার্জ নিয়ে আসছি, দূর থেকে, মানে থিওরিটিক্যালি ইনফিনিটি থেকে নিয়ে আসছি। থিওরিটিক্যালি ইনফিনিটি, বাস্তবে অনেকটা দূর, মানে পদার্থবিজ্ঞানের ভাষায় অসীম দূরত্ব আর কি নিয়ে আসছি। তাহলে এ তো এই +1 চার্জটাকে বিকর্ষণ করবে, রিপেল করবে, রিপালশন হবে, ফলে এই +1 চার্জটাকে সহজে এ বিন্দুতে আসতে দেবে না। তাহলে আমাকে বল প্রয়োগ করে, এখানে কৃতকার্য করে এই চার্জটাকে এ বিন্দুতে আনতে হবে। আনলে তার মধ্যে একটা শক্তি সঞ্চিত হবে। কি শক্তি? না ইলেকট্রিক পোটেনশিয়াল এনার্জি। কিরকম ইলেকট্রিক পোটেনশিয়াল এনার্জি? যেই মুহূর্তে আমি +1 চার্জটা এখানে ছেড়ে দেবো, আবার সাঁ করে সে উল্টো পথে হাঁটা লাগাবে। যখন সে ইনফিনিটিতে ছিল, স্থির অবস্থায় ছিল, কোনো নড়াচড়া করছিল না, কিন্তু যেই মুহূর্তে আমি তাকে ঘাট ধরে বাধ্য করলাম এই বিন্দুতে আসতে, সে কিন্তু এই বিন্দুতে এসে বসে থাকবার ছেলে নয়, তাকে ছেড়ে দেওয়ার সঙ্গে সঙ্গে সে উল্টো দিকে দৌড় লাগাবে। অর্থাৎ সে যে দৌড় লাগানোর ক্ষমতাটা সে লাভ করলো, কিসের জন্য করলো? সেটা হচ্ছে তার মধ্যে যে বিভবটি সঞ্চিত হয়েছিল, অর্থাৎ তার মধ্যে যে ইলেকট্রিক্যাল পোটেনশিয়াল এনার্জিটা সঞ্চিত হয়েছিল, তার জোরে সে দৌড়ে পালালো। এখানে +1 চার্জ লিখেছি, +1 চার্জ যে আনতেই পারবো এমন নয় সবসময়। আমি যদি কিউ পরিমাণ চার্জ ধরো নিয়ে আসি, হ্যাঁ, +1 চার্জ বাস্তবে পাওয়া অসম্ভব। +2 চার্জ ধরো নিয়ে এলাম এই বিন্দুতে, তাহলে আমার কিছুটা কৃতকার্য হলো। সেই কৃতকার্যের হিসেবে আমি করছি না, কৃতকার্য হলো। তাহলে প্রতি একক আধানে যে পরিমাণ আমার কৃতকার্য হবে, সেইটাই হচ্ছে আমার বিভব। অর্থাৎ সহজ কথায়, এইখান থেকে এইখানে চার্জটাকে আনতে যদি আমার কৃতকার্য যদি W হয়ে থাকে, তাহলে কিউ আধান নিয়ে আসার জন্য কৃতকার্য হচ্ছে W। তাহলে একক আধান নিয়ে আসার জন্য কৃতকার্য তাহলে হবে W/Q। এটা কি আমরা স্যার, কিন্তু আমাদের বিভবটা এখানে প্রয়োজন হচ্ছে, বুঝতে পারলাম, কিন্তু এখান ধরুন আমরা যখন একটা ইলেকট্রিক্যাল একটা সার্কিট যখন তৈরি করছি, সেরকম ক্ষেত্রে কিন্তু ধরুন এমন তো কোনো কিছু হচ্ছে না যে আমরা কোনো একটা বস্তুকে আনছি তারপর কোনো কিছু শুরু হচ্ছে। তাহলে মানে এই কনসেপ্টের মাধ্যমে কেন বোঝানো হচ্ছে বিভবটা? সার্কিটে যখন ঢুকবো তখন বলবো কথাটা, ঢুকতে দাও সার্কিটে।
আর আমি না ঢুকে যদি কৌশিক আর স্যার স্যার? বাবুকে জিজ্ঞাসা করবেন। স্যার এই লাইনটার একটু ইংলিশটা বলে দেবেন? এই এই যে প্রথম যেটা লাইনটা লিখলেন আধার নিয়ে আসেন। আসার জন্য কৃতকার্য, বেশ। হ্যাঁ। Work done for bringing plus q charge is equal to w. So work done for bringing plus 1 charge is equal to w by q equal to potential. শিবম বুঝতে পারা গেল? আর স্যার বলছি যে আরেকবার বলবো? শিবম আরেকবার বলতে লাগবে? হ্যাঁ কি না বলো? Work done for bringing q amount of charge is equal to w. Work done for bringing unit amount of charge is equal to w by q. সেটা equal to potential equal to v. তো ব্যাপার হচ্ছে যে, আর স্যার বলছি যে হ্যাঁ বলো। আপনি বললেন না যে একক আধান বাস্তবে অসম্ভব, সেটা কেন? বাস্তবে তুমি একক আধানকে আলাদা করতে পারবে না। একটা ইলেকট্রনকে আমরা থিওরিটিক্যালি আলাদা করতে পারি। একটা ইলেকট্রনকে তুমি হাতে করে নিয়ে আসবে, বা একটা প্রোটনকে তুমি বাইরে থেকে নিয়ে আসবে, মানে সেটা তার মাইক্রোস্কোপিক লেভেলের জন্যই অসম্ভব। ঠিক আছে, আমি থিওরিটিক্যাল ডিসকাশন যখন করব তখন একটা ইলেকট্রনের কথা ভাবতেই পারি, কিন্তু ফর অল প্র্যাকটিক্যাল পারপাসেস আমরা একটা সিঙ্গেল প্রোটনকে প্লাস 1 চার্জ মানে একটা ধরো প্রোটনের চার্জ, একটা প্রোটনকে আমি নিয়ে আসবো, একটা প্রোটনকে আলাদা করতেই পারবো না। ঠিক আছে, সেটা এতই ছোট, সেটাকে আলাদা করতে গেলেই তখন অন্য সমস্যায় পড়ে যাব, যেটাকে বলা হয় হাইসেনবার্গস আনসার্টেনটি প্রিন্সিপাল। তাকে খুঁজেই পাবো না। ঠিক আছে, কিন্তু স্যার প্রোটনকে তো ভাগ করা যায় কোয়ার্কসে। সেটা তো বলছি থিওরিটিক্যালি অনেক কিছু যায়, কোয়ার্কসে ভাগ করা যেতে পারে, তার মধ্যে আবার সেই আপ ডাউন স্ট্রেঞ্জ ইত্যাদি সব বিভিন্ন সব নাম আছে কোয়ার্কগুলোর। হ্যাঁ, আপ ডাউন স্ট্রেঞ্জ বটম টপ, এই কটা আছে। এগুলো আছে। তো ব্যাপারটা হচ্ছে যে আমরা সেটাকে আলাদা অবস্থায় কোনো সময় একটা প্রোটন তুমি পকেট থেকে বার করে ইনফিনিটি থেকে নিয়ে আসছো, ইট ইজ দ্য ইম্পসিবল, মানে ইট ইজ দ্য মানে ইউটোপিক থিং, মানে অসম্ভব আর কি, একটা কষ্ট কল্পনা। কারণ তুমি একটা প্রোটনকে, একটা সিঙ্গেল প্রোটনকে ওইভাবে আলাদা করতেই পারবে না, মানে যতই তুমি ছোট একটা মাস নাও, তার মধ্যে একাধিক প্রোটন থেকেই যাবে, তুমি সেইভাবে তাকে আলাদা করতে পারবে না, মানে ফর অল প্র্যাকটিক্যাল পারপাসেস আচ্ছা, তাকে আলাদা করা যায় না। হ্যাঁ বলো। হ্যাঁ বলুন। হ্যাঁ স্যার, বলছিলাম যে মানে যখন পরিবাহীর মধ্য দিয়ে, মানে আপনি যেটা বললেন যে প্রকৃতপক্ষে তড়িৎ পরিবহন হচ্ছে আধানের পরিবহন, মানে ইলেকট্রনের পরিবহন। তো যখন একটা পরিবাহীর মধ্য দিয়ে, আমি যদি ধরে নিই যে তামার তারের মধ্য দিয়ে যখন আধানগুলো যাচ্ছে, তখন ধরুন তামা তার হোক বা যাই হোক, ওখানে তো তামার পরমাণু বর্তমান আছে। তো ইলেকট্রনগুলো প্রকৃতপক্ষে যায় কিভাবে, মানে ওদের কন্ডাকশনটা কিভাবে হয়? বেশ, প্রশ্নটা ভালোই করেছো। ব্যাপার হচ্ছে যে ইলেকট্রনগুলোর যখন ফ্লো হয় তখন ড্রিফট বলে একটা ঘটনা ঘটে। ড্রিফট বলে যে ঘটনাটা ঘটে সেটা আসলে এইরকম ধরনের। এই ছবিটা মুছে দিচ্ছি। ধরা যাক কোনো একটা কন্ডাক্টর, সেই কন্ডাক্টরের এইখানে একটা ধরো অ্যাটম বসে আছে, এই ধরো অ্যাটম, কিছু একটা আমি জানি না, এইখানে তার পাশের অ্যাটমটা, বুঝতে পারছো, সলিড মেটেরিয়াল মানে তার অ্যাটমগুলো একটা নির্দিষ্ট সজ্জায় সজ্জিত হয়ে থাকবে, একটু বড় হয়ে যাবে, হ্যাঁ, তাদের মধ্যে ডিস্টেন্সগুলো মোটামুটি সমান থাকবে। 1 2 3 দিয়েছি, 3টে দিয়ে দিলাম, যদিও এটা 4টে দিই, কার্বন 3টে দিলেও হতো বোরন।
এইবার একটা ইলেকট্রন ধরো আসছে এখান থেকে, সে যত তাকে এইখানে কেউ একটা টানছে, এখানে কত একটা ইলেকট্রিক মানে প্লাস বডি আছে যে টানছে ওই ইলেকট্রনটাকে আমার ডান দিক থেকে বাঁ দিকে টানছে। এবার যখন টানছে তখন এই বহিস্থ ইলেকট্রন মহলটা একে বাধা দেবে এই ইলেকট্রনটাকে আসতে, অর্থাৎ এই ইলেকট্রনটা একটা মন্দন বা রিপালশন বলবো না, রিটার্ডেশনের সম্মুখীন হবে, অর্থাৎ তার স্পিড কমতে থাকবে, কিন্তু সে একবারে দাঁড়িয়ে যাবে না, কারণ এখানে তার অলরেডি অনেক বেশি টান কাজ করছে। কিন্তু সে যে বেগে আসছিল তার বেগের মন্দন ঘটলো, সেই মন্দীভূত অবস্থায় সে একে ক্রস করে গেল। তখন আবার এই বাইরের দিকের ইলেকট্রন যেগুলো এদিকে আছে সেগুলো আবার একে ঠেলা দেবে, অর্থাৎ এইটুকু অংশে তার আবার ত্বরণ ঘটবে। এইটুকু অংশ সেই ইলেকট্রনটা যখন এই এতদূর আসছে এখান থেকে, তখন এই অংশটুকু তার মন্দন ঘটেছিল, এইখানটুকুতে আবার তার ত্বরণ ঘটলো। আবার এই হাফ ডিস্টেন্স যখন পেরিয়ে গেল তখন তুলনামূলকভাবে এই ইলেকট্রনগুলো তখন ইলেকট্রনের কাছে চলে এসছে, এরা তখন দূরে চলে গেছে। কুলম্বস ল জানো যে দূরত্ব যত বাড়বে তত কমে যাবে কুলম্বীয় বিকর্ষণ বা আকর্ষণ। তাহলে এই ইলেকট্রনগুলো আবার তাকে বিকর্ষণ করবে, তাহলে আবার এই জায়গাটায় মন্দন ঘটবে মানে রিটার্ডেশন ঘটবে, আবার এইখানে একে ঠেলবে, এখানে ত্বরণ ঘটবে, অর্থাৎ গোটা যাত্রাপথটা ইলেকট্রনের সমবেগে যাওয়া হবে না, তার ক্রমাগত মন্দন ত্বরণ এরকম রিটার্ডেশন অ্যাক্সিলারেশন এইরকম হতেই থাকবে। তা এই ধরনের বেগটাকে আমি যদি অ্যাভারেজ আউট করি, অর্থাৎ যতটা মন্দন হলো ততটাই তো ত্বরণ হয়, ফলে এই মন্দন ত্বরণের এটাকে যদি আমরা বাদ রেখে তোমার কি বলবো একটা অ্যাভারেজ স্পিড নিয়ে কাজ করি, সেই স্পিডটাকে বলা হয় ড্রিফট স্পিড, বাংলায় বলা হয় বিচলন বেগ। বিচলন বেগটা কীরকম বেগ, সেই আমি একটু সাইকেলে জোরে প্যাডেল করলাম আবার ব্রেক টিপলাম, আবার জোরে প্যাডেল করলাম আবার ব্রেক টিপলাম, হ্যাঁ এইরকম আর কি আমার সাইকেলের গতিটা যদি হয় মানে থমকে যাওয়ার মতো, এই ধরনের গতিকে বলা হয় ড্রিফট মোশন। তা ড্রিফট মোশনের ক্ষেত্রে আমরা এই ত্বরণ আর মন্দনের একটা অ্যাভারেজ নিয়ে আমরা মোটামুটি ধরে নিই একটা সমবেগে ইলেকট্রন যাচ্ছে, কিন্তু আসলে ইলেকট্রন কিন্তু সমবেগে যায় না। আর তুমি তো জানোই যে পরমাণুর অধিকাংশ স্থানও ফাঁকা, এবং একটা পরমাণু এবং দ্বিতীয় পরমাণু পাশের যে পরমাণু তাদের মধ্যে যথেষ্ট একটা দূরত্ব বজায় থাকে যে কোনো মানে কঠিন পদার্থের ক্ষেত্রে। ফলে ইলেকট্রন তো খুব ক্ষুদ্র মানে কণা, তার যাবার এমনিতে কোনো অসুবিধা নেই। সে যদি নিস্তড়িত কণা হতো সে কোনো বলই অনুভব করতো না, সুন্দর চলে যেতে পারতো, কিন্তু সে তড়িৎগ্রস্ত কণা বলেই এত সমস্যা হয়েছে আর কি। তার এই ক্রমান্বয়ে মন্দন ত্বরণ এরকম ঘটেছে। তো যাকে স্যার কিন্তু মানে এইটা আপনি ড্রিফটিং যেটা দেখালেন, মানে যেটা বিচলন বেগ আর কি, হ্যাঁ এটাকে তো drift বলা হয়। এইরকম হ্যাঁ বলো। তো এইরকম ক্ষেত্রে খুব ক্র্যাকিং সাউন্ড হচ্ছে। বলো না তুমি, আমার কাছে হচ্ছে না, তোমার কাছে তো ধরুন আপনি যখন মন্দনটা যাচ্ছে আর কি, মন্দনে একবার গেল মানে সাউন্ড যখন গতিটা আস্তে আস্তে কমে গেল, এবার আপনি যখন বলছেন যে ওই দিকটাতে গেল দিয়ে আবার একটা মানে ইলেকট্রন মহল দ্বারা রিপেল হলো, দিয়ে ও স্পিডটা একটু বেড়ে ত্বরণ হলো, প্রথমটা ক্ষেত্রে যদি ধরি, তো যখন প্রথমবার ইলেকট্রনটা আসছে দিয়ে ওই আপনার একদম সব থেকে ডান দিকের পরমাণুটাতে যখন রিপেল করছে ওর ইলেকট্রন মহল ওই পরমাণুটার, তখন তো স্যার ও পিছিয়ে যাবার কথা, কিন্তু ও ওই রকম করে একটা ঘুরে আবার সামনে এলো কেন? এ তো অনেক বেশি বল দিয়ে টানছে, পিছিয়ে যাবে কোথা থেকে? আচ্ছা যদি বেশ তাই হয় তাহলে তো তাহলে মানে ও আবার অতটা ঘুরে পরমাণুটা পেছন দিকে এলো কেন? ও বেঁকে অন্য কোনো রাস্তায় চলে যেতে পারতো। সব জায়গাতেই তো এরকম পরমাণু বসে আছে, কোন দিকে যাবে বেঁকে? ও চেষ্টা করবে সবসময় যেটা ওর পক্ষে শর্টেস্ট পাথ হয় সেই সবচেয়ে সংক্ষিপ্ত পথটা অবলম্বন করতে। যেদিকেই বেঁকবে সেখানেই তো পরমাণু বসে আছে, সেখান দিয়ে অন্য ইলেকট্রন পাস করছে।
ও আচ্ছা, আর স্যার ধরুন আমরা তো জানি যে এই আপনার দুটো মানে একটা প্রোটন আর একটা ইলেকট্রনের মধ্যে স্থির তাড়িতিক আকর্ষণ বল কাজ করে, আর তার সাথে সাথে যেহেতু প্রোটনের বেগটা ইলেকট্রনের তুলনায় প্রোটনের ভরটা ইলেকট্রনের তুলনায় বেশি, অনেকটাই বেশি, তার জন্য তাদের মধ্যে মানে শুধু তার জন্য নয়, যেহেতু ভর আছে তাই তাদের মধ্যে নিউটনের যে মাধ্যাকর্ষণ বলের সেটাও কাজ করে, মাধ্যাকর্ষণ বলটাও কাজ করে। তো এই দুটোই যখন বল কাজ করছে, তাহলে যখন ধরুন প্রথম পরমাণুটার সম্মুখীন হলো ইলেকট্রনটা, অ্যাট দ্যাট টাইম ধরুন ওখানে ইলেকট্রনের সংখ্যা না হয় প্রোটনের তুলনায় বেশি, কিন্তু ওই পরমাণুটার নিউক্লিয়াসে তো প্রোটন বসে আছে, আর ওই প্রোটনের সংখ্যাটা বাইরের ইলেকট্রনের সাথে সমান। এমনকি সবগুলো ইলেকট্রনের মোট ভর ওই ভেতরে থাকা প্রোটনের মোট ভরগুলোর তুলনায় অনেক কম, শক্তিটা সমান হতে পারে, কিন্তু তাহলে যেহেতু ভরটা বেশি, তাহলে তো ওখানে বেশ আর বলতে পারো, বুঝেছি। বাড়ির ভেতরের ঘরে তোমার ঠাকুমা বসে আছেন, তুমি ঠাকুমার খুব আদরে, কিন্তু একটা অন্যায় করেছো, বাবা সদতর্যে দাঁড়িয়ে আছেন। এবার আমায় উত্তরটা দাও ভেবে, যে ঠাকুমার আদরটা কি তোমার বাবার মাঠটাকে স্ক্রিনিং করতে পারবেন? না। উত্তর পেয়ে গেছো আশা করি। ইলেকট্রন বহিস্থ কক্ষপথে ঘুরে বেড়াচ্ছে, এই ইলেকট্রনগুলো বাইরে দিয়ে যে ইলেকট্রনগুলো প্রবাহিত হচ্ছে, বহিস্থ কক্ষপথে যে ইলেকট্রনটা ঘুরে বেড়াচ্ছে তার সঙ্গে ওর দূরত্বটা অপেক্ষাকৃত কম, ফলে তাদের যে এফেক্টটা হবে ওই ভ্রাম্যমান ইলেকট্রনটার উপর, সেটা কিন্তু নিউক্লিয়াস ওই ভ্রাম্যমান ইলেকট্রনটার উপর অতটা বল প্রয়োগ করার সুযোগ পাবে না, ডিউ টু দ্য ডিস্টেন্স, মানে দূরত্বটা বেশি বলে। কুলম্বিক অ্যাট্রাকশন রিপালশন ইজ প্রপোর্শনাল টু 1/r²। উত্তর পেয়ে গেছো। আর দ্বিতীয় কথা হচ্ছে গ্র্যাভিটেশনাল পুলের কথা এখানে উল্লেখই করবে না। গ্র্যাভিটেশনাল পুল হচ্ছে, তুমি ধরো একটা লোককে দেখলে একটা ঠেলা গাড়ি ঠেলে নিয়ে যাচ্ছে, সেই লোকের ঠেলাটা যদি ইলেকট্রোস্ট্যাটিক রিপালশনের সঙ্গে তুলনা করো, সেই ঠেলা গাড়িটা ঠেলবার জন্যে যদি তুমি একটা পিঁপড়েকে লাগিয়ে দাও, একটা পিঁপড়েকে লাগিয়ে দিলে ঠেলা গাড়িটা ঠেলে নিয়ে চল, পিঁপড়েটাকে বললে, পিঁপড়েটা যে পরিমাণ ফোর্স দেবে ঠেলা গাড়িটা ঠেলার জন্য, সেটা হচ্ছে গ্র্যাভিটেশনাল পুল বা গ্র্যাভিটেশনাল ফোর্স। তাহলে অতটাই মানে অত গুণ আর কি তফাৎ আর কি। একটা পিঁপড়ে যে পরিমাণ বল দেবে একটা মানুষের তুলনায় যত কম গুণ দেবে, তেমনি গ্র্যাভিটেশনাল ফোর্সটা তত গুণ কম। সুতরাং আমরা যখন ইলেকট্রোস্ট্যাটিক অ্যাট্রাকশন রিপালশন আলোচনা করব, সেখানে গ্র্যাভিটেশনাল পুলের কথা আলোচনাতে আসবেই না, কারণ গ্র্যাভিটেশনাল পুল যথেষ্ট মানে আর কি বলে এটাকে, যথেষ্ট আলোচনা সাপেক্ষ হবে তখনই যদি ভরগুলো মাসগুলো যথেষ্ট বেশি থাকে, যেটা প্রোটন ইলেকট্রন ইত্যাদির কোনোটারই নয়। এরা খুব মাইক্রোস্কোপিক পার্টিকেল। মাইক্রোস্কোপিক বলাটাও ভুল, কারণ মাইক্রোস্কোপে দেখা যায় না, এরা মানে খুবই ছোট পার্টিকেল বলে। যাকে আমরা আলোচনা ভালোই হচ্ছে, কিন্তু আমরা আমাদের সিলেবাস ছেড়ে আস্তে আস্তে মানে সেই স্রোতে ভেসে চলেছি। তা আমাদের নোংর ফেলতে হবে, না হলে এটা চলতেই থাকবে। তা এবার তোমার অর্থাৎ আমরা যখন অ্যাকচুয়ালি এইখানে এবার একটা আসল জায়গায় আসি, এখানে ধরো প্লাস চার্জ একটা প্লেট আছে, প্লাস আধানে আহিত একটা প্লেট আছে, এখানে একটা মাইনাস চার্জ একটা আহিত প্লেট আছে। এখানে যদি আমরা একটা প্লাস কিউ চার্জকে রাখি, সেই চার্জটা কি করবে না, এই দিকে সাঁ করে চলে যাবে, এই প্লেটকে বিকর্ষণ করবে, এই প্লেটকে আকর্ষণ করবে। এবং এই যে দুটো প্লেট, এদের মধ্যে তাহলে কিসের পার্থক্য আছে না, বিভবের পার্থক্য আছে। অর্থাৎ কেন বিভবের পার্থক্য আছে বলছি না, প্লাস কিউ চার্জটা এখানে রাখার ফলে সে তার মানে একটা কাজ করতে পারছে, কৃতকার্য করতে পারছে। সেই কৃতকার্যটা করতে পারছে বলেই আমি বলতে পারি এই দুটোর মধ্যে একটা বিভবের পার্থক্য ভি কাজ করছে, যেটাকে আমরা বিভব পার্থক্য বা
পোটেনশিয়াল ডিফারেন্স বলি, ইংরেজিতে বলা হয় পোটেনশিয়াল ডিফারেন্স। এইবার তোমার এই প্লাস কিউ চার্জটা ধরো একদম এইখানে নেই, একদম এই মাথায় রাখা আছে, এইখান থেকে একদম এই এতদূর চলে গেল, ফলে তার ডাব্লিউ পরিমাণ কৃতকার্য হলো। তাহলে কিউ চার্জের জন্য, প্লাস কিউ চার্জের জন্য কৃতকার্য ডাব্লিউ, প্লাস 1 চার্জের জন্য কৃতকার্য ডাব্লিউ বাই কিউ, সেটাকে আমরা নাম দিয়েছিলাম বিভব বা বিভব পার্থক্য। বিভব আর বিভবের পার্থক্য ব্যাপারটা একটু বলে নিই, সেটা হচ্ছে অ্যাবসলিউট পোটেনশিয়াল কান্ট বি মেজার্ড। কতটা মোট বিভব আছে কোনো একটা জিনিসের, সেটা মাপা যায় না। সেটা ইলেকট্রিক পোটেনশিয়ালের বেলায় নয়, গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল, ইলাস্টিক পোটেনশিয়াল সবার ক্ষেত্রেই কতটা সত্যি। স্যার তার মানে যেমন তাপের মতো, মানে হ্যাঁ। তাপ কতটা কোন একটা বস্তুর মধ্যে কতটা নিল বা মাপা যায় কতটা না। দিল সেটাই মাপা যায়, মোট কতটা তাপ আছে সেটা মাপতে পারি না। অর্থাৎ তার মানে এই দুটো পাতের মধ্যে বিভবের পার্থক্য কতটা, সেইটা হচ্ছে ভি। তা যাই হোক, এই পাত দুটোর মধ্যে যে গ্যাপ, সেই গ্যাপটা অতিক্রম করবার ফলে প্লাস কিউ চার্জটা যদি ডাব্লিউ পরিমাণ কৃতকার্য করে, তাহলে ডাব্লিউ বাই কিউ হচ্ছে ভি। এবং এই রিলেশনটা তোমাদের দেখবে অনেক প্রবলেম কষার ক্ষেত্রেও ডাব্লিউ ইকুয়াল টু ভি কিউ বা ডাব্লিউ বাই কিউ ইকুয়াল টু ভি, এই দুটোই কাজে লাগবে। এবং পরবর্তীকালে লাস্টে তোমাদের যেটা মডার্ন ফিজিক্স চ্যাপ্টার আছে, সেইখানে একটা নতুন একক দেখবে, শক্তির একক ব্যবহার হচ্ছে ইলেকট্রন ভোল্ট। হ্যাঁ, সেই ইলেকট্রন ভোল্টকে শক্তির একক হিসেবে ব্যবহার করা হয় নিউক্লিয়ার ফিজিক্সে। এরকমভাবে লেখা হয় ই ছোট হাতে ক্যাপিটাল ভি, পুরোটা কথাটা হচ্ছে ইলেকট্রন ভোল্ট। ইলেকট্রন ভোল্ট হচ্ছে একটা শক্তির একক। তাহলে বুঝতেই পারছো ইভি মানে কি না, 1 ইভি, এই কথাটা মানে হচ্ছে 1 ই ইন্টু 1 ভি। অর্থাৎ সহজ কথায় বলতে গেলে একটা ইলেকট্রনকে যদি 1 ভোল্ট পোটেনশিয়াল ডিফারেন্সে রাখা হয়, সে যে পরিমাণ কৃতকার্য করে সেটি হচ্ছে 1 ইভি, এবং সেটা কার সঙ্গে সমান হয়, সেটা হচ্ছে 1.6 ইন্টু 10⁻⁻19 জুলের সঙ্গে সমান হয়। কোথা থেকে পেলেন স্যার? না, 1 ইলেকট্রন, একটা ইলেকট্রনের চার্জ হচ্ছে 1.6 ইন্টু 10⁻⁻19 কুলম। এটা নিশ্চয়ই সবাই জানো। একটা ইলেকট্রনের চার্জ যদি 1.6 ইন্টু 10⁻⁻19 কুলম হয়, তাহলে এখানে 1.6 ইন্টু 10⁻⁻19 কুলম ইন্টু 1 ভোল্ট করতে হবে। তাহলে এই দুটোকে গুণ করলে আমার এটাই আসে, কুলম্ব এসআই ইউনিট আছে, ভোল্ট এসআই ইউনিট স্যার? আছে। হ্যাঁ স্যার, ইলেকট্রন ভোল্টের সংজ্ঞাটা একবার একটু বলবেন, লিখে নেবে। ইলেকট্রন ভোল্টের সংজ্ঞা হচ্ছে একটি ইলেকট্রনকে 1 ভোল্ট বিভব পার্থক্যের মধ্যে রাখলে সে যে পরিমাণ কৃতকার্য সম্পন্ন করে, সেটি হচ্ছে 1 ইলেকট্রন ভোল্ট। তা সেই 1 ইলেকট্রন ভোল্ট, এই যে শক্তির যে এককটা, এটা এসছে তার মানে আলটিমেটলি এই রিলেশন থেকে। এই কিউটা হচ্ছে তার মানে ইলেকট্রনিক চার্জ বা আধান, আর ভিটা হচ্ছে ভোল্ট। দেখো, পোটেনশিয়াল ডিফারেন্স আর চার্জকে গুণ করলে কিন্তু কৃতকার্যের যে ডাইমেনশন, কৃতকার্য, সেটা পাওয়া যায়। আচ্ছা, এরপর স্যার বলছি যে পোটেনশিয়াল ডিফারেন্স কি কখনো জিরো হয়ে যেতে পারে? হ্যাঁ, জিরো করা যেতেই পারে, না করার কিছু নেই। তাহলে যদি জিরো হয়ে যায়, তাহলে ডাব্লিউ ইকুয়াল টু ভি কিউ অনুযায়ী যদি ভি জিরো বসায়, তাহলে ডাব্লিউটাও তো জিরো হয়ে যাবে। তাহলে এবার ধরুন ওই যে দুটো প্লেট, ওই দুটো প্লেটের মধ্যে বিভব পার্থক্য যদি শূন্য হতো, তাহলে তো ওই আধানটা কোনো দিকেই সরতো না। সত্য না তো? কিন্তু স্যার, ও হ্যাঁ হ্যাঁ, একদিক যেভাবে রিপেল করবে আর একদিক সেই দিকে সেভাবে আকর্ষণ করবে। না না, কিন্তু স্যার কি করে হয়? আবার স্যার, একদিক রিপেল স্যার, আপনি করবে, দাঁড়ান। একদিক তো আকর্ষণ করবে। হ্যাঁ বলো বিক্রম, কি বলছো? স্যার, বলছিলাম যে 1.6 ইন্টু 10⁻⁻9, ওটা তারপরে কি লিখেছেন? এইখানে জুল। নাকি এইখানে? এইটা জুল। স্যার, নিচে ও জুল। তোমাদের তলাটা একদম দেখা হ্যাঁ স্যার, আচ্ছা দাঁড়াও, তোমার তলাটা তলাটা দেখানোর ব্যবস্থা করছি। এইবার দেখো, দেখতে পাবে লাস্ট লাইনটা আবার দেখতে পেয়েছো?
হ্যাঁ স্যার। এতক্ষণ লাস্ট লাইনটা দেখতে পাওনি স্যার হ্যাঁ বলো না। কনফিউশনটা হলো না। আমরা বলছি যে ধরুন দুটো পাতের মধ্যে বিভব পার্থক্য 0, এবার আমি কণাটাকে রেখেছি, এবার একটা পাত পজিটিভ আর একটা পাত নেগেটিভ, আর আধানটা পজিটিভ। তাহলে এবার ধরুন পজিটিভ পাতটা পজিটিভ আধানটাকে বিকর্ষণ করবে, আর একটা পাতটা আকর্ষণ করবে। এদের মধ্যে ক্রিয়াটা তো কখনো পাল্টাবে না, তাহলে একটা ঠেলে দিচ্ছে আর একটা নিয়ে নিচ্ছে, তাহলে কণাটা তো ওই মাইনাস চার্জের দিকে চলে যাবার কথা। তাই তো যাচ্ছে, অ্যারোটা কোন দিকে দেয়া আছে? কিন্তু যদি বিভব পার্থক্য যদি শূন্য হয়, তাহলে এইখানে প্লাস চার্জ আছে, এখানে মাইনাস চার্জ আছে, ভেতরে এখানে কোনোদিন বিভব পার্থক্য শূন্য হয়? তুমি ধরো বুঝলাম না। মোটামুটি 100 চালের ভাত খেলে, হ্যাঁ, তারপরে তার সঙ্গে 3 বাটি তরকারি খেলে, 4-5 পিস মাছ খেলে, তারপরেও যদি বলো যে স্যার আমার পেটটা শূন্য, মানে পেট মানে স্টমাকে কোনো কিছু ভর্তি নেই, আমার পেট খালি আছে, সেটা কি কোনোদিন সম্ভব? তাহলে বিভব পার্থক্য কখন শূন্য হতে পারে, বিভব মানে পার্থক্য কোন শূন্য হবে, সিচুয়েশন? বিভব পার্থক্য শূন্য হবে হয় দুটো প্লেটে কোনো চার্জ থাকবে না, মানে নিস্তড়িত থাকবে, বা দুটো প্লেটের সমান চার্জ থাকবে, অর্থাৎ এখানে যতটা প্লাস চার্জ এখানেও ততটাই প্লাস চার্জ থাকলে বিভব পার্থক্য নেই। এখানে যতটা হ্যাঁ, তাহলে ওটাই বলছিলাম যে তাহলে যতটা ধরুন পজিটিভ চার্জ দিলাম একটা পাতে, আর একটা পাতে ততটাই নেগেটিভ চার্জ দিলাম, তবুও তাদের মধ্যে ক্রিয়াটা তো অপরিবর্তনীয় থাকবে। মানে একটা পাত যদি ঠেলে দেয় আর একটা পাত নিয়ে নেবে, তাহলে তবুও কণাটা তো তখনও মানে একটা দিকে সরণ হবার কথা। কিন্তু ওই সূত্রানুযায়ী যদি ভোল্টটাকে 0 বসায়, তাহলে কৃতকার্য শূন্য হবে। ভোল্টটা 0 হবে না তো, বুঝতে পারছো না কেন? যখনই আমি দুটো বিপরীত ধর্মী আধানে আহিত পাত নেব, ভেতরের বিভব প্রভেদ কি করে শূন্য হবে? সে তো একবারে মানে এই স্থানটা তো হাইলি, এখানে একটা খুব স্ট্রং ইলেকট্রিক ফিল্ড তার মানে তৈরি হয়েছে। এখানে একমাত্র বিভব পার্থক্য শূন্য করার উপায় কি বললাম? দুটো চার্জকেই, দুটো প্লেটকেই নিস্তড়িত রাখতে হবে, অথবা দুটো প্লেটকেই ইকুয়াল চার্জ দিতে হবে, অর্থাৎ এটাকেও যতটা প্লাস চার্জ দিচ্ছি এই প্লেটটাকেও ততটাই প্লাস চার্জ দেব, অথবা এই প্লেটটাকে যতটা মাইনাস চার্জ দেবো এই প্লেটটাকেও ততটাই মাইনাস চার্জ দেবো। অর্থাৎ এদের মধ্যে ডিফারেন্স অফ চার্জেস অ্যান্ড নেচার অফ চার্জেস কিছু থাকবে না, সেই ক্ষেত্রেই একমাত্র বিভব পার্থক্যটা 0 হবে। তুমি মুখে বললে বিভব পার্থক্যটা 0 হয়ে যাবে? স্যার না, ঠিক আছে, তাহলে আপনি যে শর্তটা বললেন ওই শর্তানুযায়ী তাহলে একটাতে যতটা পজিটিভ চার্জ থাকবে আর একটাতে ততটা যদি নেগেটিভ চার্জ থাকে, তাহলে ওই কণাটার ওপর একটা পাত যতটা বিকর্ষণ বল দেবে আর একটা পাত ততটাই আকর্ষণ বল দেবে। তো না, দেবে না, দেবে না। ও কেন? কারণ হচ্ছে যখন প্লাস কিউ চার্জটা প্লাস প্লেটের কাছাকাছি আছে, বারবার তোমার কুলম্বস লটা মাথা থেকে বেরিয়ে যাচ্ছে, কারণ 1/r², যখন এর কাছাকাছি আছে তখন আর ডিস্টেন্সটা এদের মধ্যে কম, তখন এর প্রভাবটা বেশি থাকবে, যখন এর কাছাকাছি থাকবে তখন এর প্রভাবটা বেশি থাকবে। অর্থাৎ আলটিমেটলি ডিরেকশনটা একই দিকে হবে ঠিকই, কিন্তু প্রথম দিকে এর ঠেলাটা বেশি, এর টানটা কম। যত আস্তে আস্তে এই মধ্যবিন্দুতে এসে যখন পৌঁছবে এর ঠেলা আর এর টান সমান হবে, আর একদম এই ডান প্রান্তে গিয়ে যখন পৌঁছবে তখন এই টানটা বেশি, এর ঠেলাটা কম হবে। একটু ভাবো না, ঠান্ডা বেশ, তাহলে যখন তাহলে যখন মাঝখানটা গিয়ে, হ্যাঁ কি হয়েছে মাঝখানে গিয়ে? তাহলে যখন একটা যে পাতের একটা পাত যে পরিমাণের বল দিয়ে ঠেলছে ওই কণাটাকে, সেই পরিমাণ বল দিয়ে আর একটাও টানছে যখন মাঝখানে রয়েছে, তো সেই রকম ক্ষেত্রে আমি কন্ডিশন নিয়েছি যে আমার দুটো পাতের আধান সমান, মানে সরি দুটো পাতের বিভব পার্থক্য সমান দুটো বা পাতের 0। পার্থক্য কি করে হবে? তো দুটো পাতের মধ্যে বিভব পার্থক্য তো, দুটো পাতে, হ্যাঁ, দুটো পাতের মধ্যে বিভব পার্থক্য 0 কি করে হবে? তুমি দুটো আলাদা রকমের চার্জ প্লেট নিয়েছো, তার মধ্যে স্থানে বিভব পার্থক্য শূন্য হয়? এই জায়গাটাতেই তো তুমি ভুলটা করে বসে আছো। তোমাকে বিভব পার্থক্য শূন্য করতে গেলে হয়, বারবার মুখে বলছি কেন বুঝতে চাইছো না বলো তো, এই 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 স্থানে তাহলে বিভব পার্থক্য শূন্য হতে পারে, এই রকম যদি হয় তাহলে এই মধ্যবর্তী স্থানে বিভব পার্থক্য শূন্য হতে পারে, আর যদি এরকম হয় অর্থাৎ কোনো প্লেটই চার্জ নয় তাহলে ভেতরে বিভব পার্থক্য শূন্য হতে পারে। কিন্তু যখনই দুটো বিপরীতধর্মী আধানে আহিত প্লেটের মধ্যে একটা চার্জ পার্টিকেল রেখেছি, সেই তোমার এটা কোনো সময় শূন্য হয়? তা সেই দুটো প্লেটের মধ্যে এইটাই গন্ডগোল। হ্যাঁ,
স্যার হ্যাঁ, বলো। স্যার আমি দুটো বস্তুর মধ্যে মানে তড়িদাহিত বস্তুর মধ্যে বিভব প্রভেদটা কিভাবে পরিমাপ করব? যদি মানে মেজারেবল পরিমাণ বিভব প্রভেদ হয়, তার জন্য ভোল্ট মিটার বলে যন্ত্র আছে। ভোল্ট মিটার যন্ত্রের সাহায্যে বিভব প্রভেদ মাপা যায়। না স্যার, যে আমাকে ম্যাথমেটিক্যালি মানে পরীক্ষা করা যাবে না? ম্যাথমেটিক্যালি পরীক্ষা করতে গেলে তোমাকে তো কিছু প্যারামিটারস তো মাপতে হবে। স্যার সেক্ষেত্রে কি কি প্যারামিটারস প্রয়োজন হয়, মানে এরকম কি কোনো কোশ্চেন আসতে পারে যে এরকম আমাকে ইনফরমেশন দেওয়া থাকলো, তারপরে আমাকে বললো যে এদের দুটোর মধ্যে বিভব প্রভেদটা নির্ণয় করো? না না, ব্যাপার হচ্ছে যে আমরা এরপরে ওহমস ল পড়বো। ওহমস ল পড়বার পর কারেন্ট ভোল্টেজের সার্কিটের মধ্যে কিভাবে কারেন্ট যায় দেখবো, এবং সেখানে একটা আমরা যন্ত্র ভাবতেই পারি যে যন্ত্রের মধ্যে দিয়ে কারেন্ট গেলে যে দুটো প্রান্তের মধ্যে ওই যন্ত্রটাকে লাগিয়েছি সেই দুই যন্ত্রের মধ্যে বিভবের পার্থক্য কত সেটা মেপে বলতে পারবে সে। ঠিক আছে স্যার। অর্থাৎ সহজ কথায়, আমি যদি এইখানে একটা প্লাস কিউ চার্জ ফাঁকা জায়গায় রেখেছিলাম, তাই ফাঁকা না রেখে এই প্লেটটার সঙ্গে এই প্লেটটা একটা তার দিয়ে জুড়ে দিলাম, একটা ধাতব তার দিয়ে জুড়ে দিলাম, তাহলে আমি তো দেখবো কি কারেন্ট ডান দিক থেকে মানে আমার বাঁ দিক থেকে ডান দিকে ফ্লো করছে, বা ইলেকট্রন বাঁ দিক থেকে ডান দিকে ফ্লো করছে, কারণ ইলেকট্রনের মোশনের ডিরেকশনটা কারেন্ট ফ্লোর ডিরেকশনের রিভার্স ধরা হয়, যেহেতু ইলেকট্রন নেগেটিভলি চার্জ বাই কনভেনশন। তা সেই জন্য আমি তো দেখবো তখন প্লাস চার্জগুলো সব বাঁ দিক থেকে ডান দিকে ফ্লো করছে। এখানে যদি বিভব পার্থক্য শূন্য হতো তাহলে ফ্লো করতো কি? করতো না। ঠিক আছে স্যার, বুঝতে পেরেছি। সৌমিকের মাথায় ঢুকলো না? এখনো ঢোকেনি? না না, এবার ক্লিয়ার হয়েছে, ছবিটা আঁকলেন ক্লিয়ার হয়েছে। এটাই তো মুখে বলে আসছিলাম এতক্ষণ ধরে, আমার কথাটা ফলো করছিলেন। আর এরপরে যে অংশটাতে আমরা ঢুকবো সেটা হচ্ছে তোমার ওহমস ল। আচ্ছা হ্যাঁ, আর একটা কথা বলা বাকি, সেটা হচ্ছে পোটেনশিয়াল বা পোটেনশিয়াল ডিফারেন্স মাপা হয় যে এককে, তার একক হচ্ছে ভোল্ট। তা তোমার এখান থেকেই ভোল্টের সংজ্ঞা পাওয়া যাবে। যদি যে পোটেনশিয়াল ডিফারেন্সের মধ্যে রাখলে, মানে যে বিভব পার্থক্যের মধ্যে রাখলে একটা 1 কুলম্ব আধান 1 জুল কৃতকার্য সম্পন্ন করতে পারে, সেই পরিমাণ পোটেনশিয়াল ডিফারেন্সই হচ্ছে 1 ভোল্ট। বা ঘুরিয়ে বললে 1 ভোল্ট, হ্যাঁ 1 ভোল্ট চাইছি মানে 1 জুল বলতে হবে, যে 1 কুলম্ব তড়িতাদান যদি যে বিভব প্রভেদের মধ্যে রাখলে 1 জুল কৃতকার্য সম্পন্ন করে, এটা হচ্ছে ডেফিনিশন। যাকে শেষ হয়ে বাদ দাও, এরপরে আছে তোমাদের। স্যার হ্যাঁ স্যার আর এক জায়গায় মানে আমাদের পরমাণু নিউক্লিয়াসে একটা বিক্রিয়া দেওয়া আছে যেখানে হাইড্রোজেন, ঠিক 4টে হাইড্রোজেনের মানে প্রোটিয়াম থেকে তৈরি করছে হিলিয়াম, তার সঙ্গে শক্তি হচ্ছে 27 মেগা ই ভোল্ট মানে ইলেকট্রন ভোল্ট। 1 মেগা ইলেকট্রন ভোল্ট মানে কত? মেগা মানে কত? 10⁶, তার মানে কি গুণ হয়ে যাবে যেটা ছিল সেটা? তাহলে এইটা তো 1 ইভি বেরিয়েছে, তাহলে ওর সঙ্গে তাহলে আমরা 10⁶ গুণ করবো, তাহলে মেগা বেরোবে। ও ঠিক আছে স্যার। আচ্ছা, নেক্সট যে টপিক আমাদের আছে সেটা হচ্ছে ওহমস ল। ওহমস লর শুরুর আলোচনাটা অন্তত করি, তারপরে যদি সুযোগ মেলে তারপর দেখা যাবে। সেটা হচ্ছে যে প্রথমে সার্কিট সম্বন্ধে একটু আলোচনা হোক। সেটা হচ্ছে বর্তনী কি, সার্কিট কি। সার্কিট হচ্ছে একটা এমন একটা বলতে পারো কানেকশনই বলবো, কিছু তোমার অ্যাক্টিভ এলিমেন্ট আর কিছু প্যাসিভ এলিমেন্টের মধ্যে। অর্থাৎ অ্যাক্টিভ এলিমেন্ট তাদেরকেই বলে যারা পাওয়ার জেনারেট করে বা পাওয়ার ব্যবহার করে শুধু নয়, পাওয়ার জেনারেট করে, সেগুলো অ্যাক্টিভ এলিমেন্ট। তার মানে সহজ কথায় আমি যদি একটা সার্কিট কীরকম হবে দেখতে যদি ভাবি, সেটা এরকম ধরনের হতে পারে। অর্থাৎ এইটা হচ্ছে একটা ব্যাটারির সিম্বল বা একটা কোষের সিম্বল। কয়কা তালবস্য লেখা হচ্ছে এখন কোষ, ইলেকট্রিক সেল। এই
তোমার ডান দিকটা বড়, বাঁ দিকটা ছোট। আর এইটা হচ্ছে বাংলায় বলে রোধক, ইংরেজিতে বলা হয় রেজিস্টার। তাহলে রেজিস্ট্যান্স কি? রেজিস্ট্যান্স হচ্ছে রোধকের ধর্মকে রেজিস্ট্যান্স বলা হয়, অর্থাৎ রোধকের ধর্ম হচ্ছে রোধ আর রেজিস্টারের ধর্ম হচ্ছে রেজিস্ট্যান্স। আমরা এটাকেই রেজিস্ট্যান্স বলি। হ্যাঁ, এটাই আমাদের অভ্যেস হয়ে গেছে। মানে পণ্ডিত আর পাণ্ডিত্যর মধ্যে যে তফাৎ, রোধক আর রোধের মধ্যে ঠিক ততটাই তফাৎ। যাকে এই যে এরকম যদি কানেকশন করি, অর্থাৎ ব্যাটারি পজিটিভ থেকে একটা তার গিয়ে একটা রোধের সঙ্গে জুড়লো, আর একটা তার বেরিয়ে এসে রোধের এই ব্যাটারির আর একটা প্রান্তে জুড়লো, অর্থাৎ কোষের আর একটা প্রান্তে জুড়লো, এটাকে আমরা সার্কিট শুধু বলবো না, এটাকে ক্লোজ সার্কিট বলবো। এটাকে ক্লোজড সার্কিট বা বাংলায় বলা হয় বদ্ধ বর্তনী। অর্থাৎ বর্তনীতে এখান দিয়ে তড়িৎ প্রবাহ হবে এবং সেই তড়িৎ প্রবাহটা এসে এই কোষে এসেই শেষ হবে। এই রকম বর্তনীকে বলা হয় ক্লোজ সার্কিট। এবার তুমি যদি কোথাও একটা তারটাকে কেটে দাও, তখন আর সেটা ক্লোজ থাকবে না, সেটা হয়ে যাবে ওপেন সার্কিট বা বাংলায় হচ্ছে মুক্ত বর্তনী। তা এই বর্তনীর বিষয়ে আমরা ঢুকবো কোথা দিয়ে? না, ওমস ল দিয়ে। তার আগে ওমস লটা সম্বন্ধে কতগুলো কথা বলি। সেটা হচ্ছে ওম বললেন কি? ওম বললেন, ধরো এইটা একটা এ বিন্দু, এটা একটা বি বিন্দু, এখান থেকে আই কারেন্ট ফ্লো করছে, এই বিন্দুটার বিভব হচ্ছে ভিএ, এই বিন্দুটার বিভব হচ্ছে ভিবি, এবং অবভিয়াসলি ভিএ গ্রেটার দেন ভিবি বলেই আইটা বাঁ দিক থেকে ডান দিকে ফ্লো করছে। অর্থাৎ সৌমিকের প্রশ্ন অনুযায়ী, স্যার আমরা তো ওই ইনফিনিটি থেকে বিভব এসব ইত্যাদি সংজ্ঞা টঙ্গা যখন বর্তনীতে লাগাই, সেসব তো ইনফিনিটি গল্পই নেই, একটা আধানকে নিয়ে আসার গল্পই নেই। আমি সেই জন্যই মাঝখানে একটা ইন্টারমিডিয়েট তোমাদের জিনিস দেখিয়েছিলাম। অর্থাৎ এরকম একটা যদি দুটো প্লেট থাকে, এই প্লেটের মধ্যে একটা ভি বিভব প্রভেদ কাজ করছে, আমি একটা প্লাস কিউ চার্জকে রেখেছিলাম, সে এদিক থেকে এদিকে গেছিল। তাই প্লাস কিউ চার্জটা যেমন এখান ফাঁকা জায়গায় রাখলে এদিক থেকে এদিকে যাবে, আমি এই প্লেট দুটোর মধ্যে দিয়ে সহজে একটা যদি তার যোগ করে দিতাম, তার মধ্যে যে চার্জগুলো ছিল প্লাস কিউ, সেইগুলো তাহলে এদিক থেকে এদিকে যেত। অর্থাৎ সহজ কথায় এই দিকে তার মানে বিভব, এই দিকের এই পয়েন্টটাকে যদি আমি এ পয়েন্ট বলি এবং এই পয়েন্টটাকে যদি বি পয়েন্ট বলি, অর্থাৎ এই পয়েন্টের বিভব হচ্ছে ভিবি, তাহলে এই ভিএ ডিফারেন্স ভিবি, অর্থাৎ ভিএটা নিশ্চয়ই বড়ই ধরছি, যে কারণ আমার কারেন্ট ফ্লো এখানে ডান দিকে দেখিয়েছি আমি, তাহলে ভিএ মাইনাস ভিবি, এইটাই হচ্ছে এই দুটো প্লেটের মধ্যে বিভব পার্থক্য। ঠিক তেমনি করে এইখানে বাইরে এমন কোনো একটা ব্যাটারি ফ্যাটারি ইত্যাদি লাগিয়ে এমন একটা ব্যবস্থা করা আছে যে এ প্রান্তের বিভব সবসময় বি প্রান্তের চেয়ে বড়, ভিএ গ্রেটার দেন ভিবি, এবং সার্কিটের মধ্যে দিয়ে আই পরিমাণ কারেন্ট ফ্লো করছে। এই অবস্থায় যদি ভিএ মাইনাস ভিবি লিখি, দাঁড়াও বলে নি, সেটা দেখব সমানুপাতিক আই হবে। অর্থাৎ এই ভিএ মাইনাস ভি এদের মধ্যে বিভব পার্থক্য যত বাড়বে, প্রবাহ মাত্রাও তত বাড়বে, সমানুপাত। তাহলে এবার ভিএ মাইনাস ভিটাকে যদি আমরা ভি দিয়ে লিখি, তাহলে ভি সমানুপাতিক আই, এবং এটাকে সমীকরণের চেহারা দিতে গেলে একটা কনস্ট্যান্ট লাগে, যেটাকে আর দিয়ে লেখা হয়। আরটা হচ্ছে কনস্ট্যান্ট বা ধ্রুবক, এবং আর ইকুয়াল টু তাহলে ভি বাই আই। হ্যাঁ বিক্রম, কি বলছিলে বলো। হ্যাঁ স্যার, বলছিলাম যে আইটাকে তো আমরা তড়িৎ প্রবাহ মাত্রা হিসেবে ডিনোট করি, তাহলে আমি যখন দেখাবো যে তড়িৎ প্রবাহ হচ্ছে, তখন সেটাকে আই কেন বলবো? সেটা তো তড়িৎ প্রবাহ মাত্রা নয়, সেটা তো তড়িৎ প্রবাহ। তড়িতের প্রবাহকে তড়িৎ প্রবাহ বলে, কিন্তু যে প্যারামিটারটা তড়িৎ প্রবাহকে ডিটারমাইন করে সেটাই তো তড়িৎ প্রবাহ মাত্রা। এবং ব্রডার সেন্সে বুঝতে পেরেছি। তড়িৎ প্রবাহ, আমরা তড়িৎ প্রবাহ মাত্রা কথাটা যদি ব্যবহার কোথাও নাও করি, শুধু তড়িৎ প্রবাহ আই,
এটাও যদি লেখা থাকে তার মানে এটা তড়িৎ প্রবাহ মাত্রাই বোঝায়, তড়িৎ প্রবাহ বোঝায় না। মানে অর্থাৎ ওই তড়িৎ প্রবাহ মাত্রা বারবার বলার, আমরা দেখবি ইংরেজিতেও যদি লিখি ইলেকট্রিক কারেন্ট স্ট্রেংথ বারবার বলার দরকার পড়ে না, ইলেকট্রিক কারেন্ট বলতে এইটুকু বললেই যথেষ্ট হবে। তো যাই হোক, আর ইকুয়াল টু কনস্ট্যান্ট। তাহলে এবার প্রশ্ন হাউসের কাছে, সেটা হচ্ছে তাহলে আর ইকুয়াল টু ভি বাই আই। স্যার হ্যাঁ স্যার যেহেতু তড়িৎ প্রবাহ মাত্রা আই, তাই এই যে গোটা বিভব প্রভেদটা সেইটা নিশ্চয়ই সময়ের উপর নির্ভর করে। তাহলে সময়ের উপর নির্ভর করে মানে বুঝলাম না, সময় এখানে আসছে কিভাবে? স্যার তার কারণ আই ইকুয়াল টু কিউ বাই টি, তো সেই জন্য বলতে যাচ্ছি। হ্যাঁ স্যার বুঝছি তাই জন্য। আচ্ছা বেশ, আই ইকুয়াল টু কিউ বাই টি, বেশ। তারপর স্যার তাহলে ভি এ মাইনাস ভিবি ইজ প্যারেজাস আই কিউ বাই টি। তাহলে মানে কিউ বাই টি এর মানটা যদি বাড়ে তাহলে ভি মাইনাস ভিবি এর মানটাও বাড়বে। তার মানে যদি টি এর মানটা বাড়ে, আসছি এক এক করে। এইটা আমার হাতে, মানে ভি এ মাইনাস ভিটা আমি পরিবর্তন করতে পারছি নিজে নিজে, আইটা আপনি পরিবর্তিত হচ্ছে। অর্থাৎ দিস ইজ ইয়োর ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল এন্ড দিস ইজ ইয়োর ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। তুমি বিভব প্রভেদ চেঞ্জ করতে পারছো নিজে নিজে, আই তার উপর নির্ভর করে চেঞ্জ হচ্ছে। এবার বলো তোমার প্রশ্নটা। না স্যার আমি ভি এ মাইনাস ভিবিটাকে চেঞ্জ করছি না, আমি কেবলমাত্র আইটাকে বাড়াতে থাকছি। আইটা আর বাড়াবে কি করে যখন ভি এ মানে মাইনাস ভি না চেঞ্জ করে? ভি এ না মানে আইটা বাড়লে তো ভি এ মাইনাস ভিটা বাড়বে। আইটাকে তো আমরা নিজে থেকে বাড়াতে কমাতে পারবো না, আমরা কেবল বিভব পার্থক্যটাকে বাড়াতে কমাতে পারবো। আমি ধরো তোমার থালায় আমি 2 হাতার জায়গায় 4 হাতা ভাত দিলাম, তোমার পেট মানে 2 হাতা ভাত খেলে যতটা ভরতো 4 হাতা ভাত দিলাম তার দ্বিগুণ ভরলো, তার ডাবল ভরলো। আর এদিকে বলছো স্যার ভাত আপনাকে দিতেই হবে না, ভাত আপনি ওই 2 হাতাই দেবেন, কিন্তু আমার পেটটা 2 গুণ 4 গুণ 6 গুণ ভরে যাবে। সম্ভব নাকি? না স্যার বুঝতে পেরেছি। যাই হোক, তো ব্যাপারটা হচ্ছে যে তা সুতরাং আমি যে প্রশ্নটা করতে চলেছি এবার দেখো, সেটা হচ্ছে যে এই আর ইকুয়াল টু ভি বাই আই, তাহলে ভি যদি বাড়াই, আমি ভি তো বাড়াতেই পারি, তাহলে আরটাও চেঞ্জ হয়ে যাবে, আরটা বেড়ে যাবে। তাহলে হ্যাঁ স্যার। ভি যদি এখানে বাড়াই তাহলে আর বেড়ে যাবে তো? হ্যাঁ স্যার। না স্যার, ওরে বাবা ভি প্রপোর্শনাল টু আই, ভি যদি বাড়াই আইও তো সমান হারে বাড়বে, তাহলে এই যে রেশিওটা, এই অনুপাতটা চেঞ্জ হবে। এখানে তো লিখছি আর ইকুয়াল টু কনস্ট্যান্ট, স্যার আর তো কমবে। আর কেন কমবে? আর একই থাকবে, লিখছি আর কনস্ট্যান্ট। ভি আর তো কনস্ট্যান্ট। হ্যাঁ, তাহলে ভি যে হারে বাড়বে আইও ঠিক সেই হারেই বাড়বে, তাহলে লবও যে হারে বাড়বে, লব যদি দ্বিগুণ হয় হরও দ্বিগুণ হয়ে যাবে, তাহলে এই অনুপাতটা অপরিবর্তিত থাকবে। হ্যাঁ হ্যাঁ। তাহলে আর অপরিবর্তিত রইল বাই আই সমান v2 বাই i2, এরকম বলতে চাইছেন কি? না না, সমান কনস্ট্যান্ট। সেটা বলতে চাইছি না। অর্থাৎ আমি বলতে চাইছিলাম যে কেবলমাত্র ধরো আমি ভোল্টেজটা এইখানে এই দুটোর মধ্যে হয়তো 2 ভোল্ট ছিল, 4 ভোল্ট করে দিলাম। এবার রোধ এইখানে হয়, এইটা রোধ হচ্ছে হয়তো 2 ওহমস, কথার কথা বলছি, এখনো রোধের এককে আসেনি, বলা উচিত না। তাহলে আমি যদি এখানে 2 ভোল্ট থেকে 4 ভোল্ট করে দিই, এদের মধ্যে পোটেনশিয়াল ডিফারেন্সটা, আর এই রোধটা আগে ছিল 2 ওহমস, সেটা তাহলে 4 ওহমস হয়ে যাবে কি? আমার প্রশ্নটা ছিল সেইখানে। না স্যার, কারণ আমি যে মুহূর্তে এখানে 2 ভোল্টটা বাড়িয়ে 4 ভোল্ট করব, আমার এখানে সঙ্গে সঙ্গে কারেন্ট ফ্লোটাও কিন্তু ডাবলড হয়ে যাবে, ফলে এই অনুপাতটা কিন্তু অপরিবর্তিত থাকবে। তাহলে রোধ হচ্ছে ধ্রুবক রাশি, তাই তো? হ্যাঁ না? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। না স্যার, রোধ ধ্রুবক রাশি হতে পারে বিশেষ শর্ত বিশেষে, তাছাড়া রোধ ধ্রুবক রাশি নয়। ওহমস ল এর স্টেটমেন্ট যদি পড়ো, তাপমাত্রা এবং অন্যান্য ভৌত অবস্থা অপরিবর্তিত থাকলে ড্যাশ 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 এই হয়। অর্থাৎ রোধ
ধ্রুবক রাশি হবে ওহমের সূত্র অনুযায়ী তখনই যদি তাপমাত্রা এবং অন্যান্য ভৌত অবস্থা অপরিবর্তিত থাকে। এই তাপমাত্রা এবং অন্যান্য ভৌত অবস্থা নিয়ে আলোচনা, সেটা সময় লাগবে, সেটা আরেকদিন করব যদি সুযোগ পাই। আর একটা জায়গা শেষ কথাটা বলে নিই, সেটা হচ্ছে এখান থেকে রোধের সংজ্ঞা চাওয়া হয়। ওহমের সূত্র থেকে রোধের সংজ্ঞা লেখো। কি সংজ্ঞা লিখবে? যে কোনো পরিবাহীর দুই প্রান্তের বিভব প্রভেদ এবং তড়িৎ প্রবাহমাত্রার অনুপাতকে রোধ বলা হয়, তাই লিখবে তো? অর্থাৎ the ratio of the হ্যাঁ স্যার। potential difference across the two ends of a conductor and the current flowing through it is known as the resistance of the conductor, এটা লিখবে তো? না স্যার, ওই যে ওই তাপমাত্রা এবং অন্যান্য ভৌত অবস্থাগুলো বলতে হবে। যদি অপরিবর্তিত থাকে তবেই আমরা তাকে বলবো। ঠিক, অর্থাৎ ওই শর্তটাকে উল্লেখ করতে হবে। অর্থাৎ হ্যাঁ if স্যার। temperature and other physical factors remain unchanged, then the ratio of the potential difference across the two ends of the conductor and the current flowing through it is constant and is known as the resistance of the conductor. ঠিক একই রকম ভাবে বাংলায় বললে কিন্তু মানে আপনি যে ওহমস লতে যেটা বলা হয়েছে যে ধরুন রেজিস্ট্যান্সটা তখনই আপনার স্থির থাকবে বা কনস্ট্যান্ট থাকবে যখন ওই সমস্ত ফ্যাক্টরস গুলোকে বা প্যারামিটারস গুলোকে আমি স্থির রাখবো। অর্থাৎ সহজ Unchanged যদি কথায় রাখি। এক মিনিট ইন্টারাপ্ট করছি, ওই প্যারামিটার গুলোকে যদি স্থির না রাখি তাহলে ভি প্রপোর্শনাল টু আই এই সম্পর্কটা লিখতেই পারবো না। ওহমস ল ইজ নট অ্যাপ্লিকেবল অ্যাট অল। ওহমস ল মানে ভি প্রপোর্শনাল টু আই, কিন্তু ওই ফ্যাক্টর, ওই শর্তগুলো, ওই ক্রাইটেরিয়া বা ওই কন্ডিশনগুলোকে যদি না আমি মেনে চলি তাহলে ভি প্রপোর্শনাল টু আই এইটা আমি লিখতেই পারবো না। অর্থাৎ পোটেনশিয়াল ডিফারেন্স ইজ প্রপোর্শনাল টু কারেন্ট, এটা আমরা লিখতে পারবো না। এবার সৌমিক বলো কি বলছিলে? ওইটাই বলতে চাইছিলাম যে যদি রেজিস্ট্যান্সটা পরিবর্তনের উপর তো আর এটা নির্ভর করছে না, কিন্তু না দেখলাম যে নির্ভর করছে। করছে, ঠিক। আর একটা স্যার বলার ছিল যে হ্যাঁ, বলো। ফ্যানের রেগুলেটর যেটা সেটা কি ওই রেজিস্টার? আগেকার যে ফ্যান রেগুলেটর যেগুলো সে খটাস করে ঘাট করা আছে সেগুলো হচ্ছে রেজিস্টার, সেটা সার্কিট আমরা পড়বো। আর এখনকার তাহলে তো যেগুলো আমরা সবসময় এখনকার যেগুলো স্মুথ রেগুলেটর, যেগুলো ঘাট থাকে না, সেইগুলো একটু জটিল। আওয়াজ হচ্ছে কেন? মিউট করো। সেইগুলো একটু জটিল সার্কিটরি থাকে তার মধ্যে, সেগুলো আমরা পড়বো না। সেগুলো পড়লে বুঝতে পারবো না। সেখানে ট্রায়াক বা ডায়াক এইসব জিনিসপত্র ব্যবহার হয়। হ্যাঁ, সেগুলো পরবর্তীকালে ইলেকট্রনিক্স নিয়ে যদি আরো এগোও আর কি, তখন খানিক জানতে পারবে। তো স্যার তাহলে যদি ফ্যানেরটা রেগুলেটর হয়, মানে আগের দিনের ফ্যানগুলো ধরছি আমি, তাহলে স্যার রেগুলেটর বলছি, হ্যাঁ রেগুলেটর গুলো যদি রেজিস্টার হয় তাহলে স্যার মানে ওখানে তো আমরা টেম্পারেচার বদলাতাম না, কিছুই বদলানো হতো না, তাহলে কি করে রোধটা পরিবর্তন হতো? সেটা যখন ওই ফ্যান রেগুলেটর পড়াবো তখন দেখিয়ে নেব, যদি আমার সুযোগ ঠিক পাই আছে স্যার। আমি। ঠিক আছে, আজকে যা বললাম তার স্যার? বেসিসে আর কিছু জিজ্ঞাসা হয়েছে কি? অন্য পরের পড়া নিয়ে প্রশ্ন করো না। স্যার হ্যাঁ বলো। স্যার, যখন আপনি ওই ওহমস ল এর বোঝানোর জন্য ওই ছবিটা আঁকলেন, তাতে এ আর বি বিন্দুটার মাঝে ওই রোধকটার কি কেন দরকার ছিল? রোধকটা না থাকলে কি হতো? ওটা তুমি একটা প্লেন তারও আঁকতে পারতে, কিন্তু ব্যাপার হচ্ছে ওই তারটার মানে সাধারণভাবে আমরা তার বলতে কি বুঝি? সুপরিবাহী। তো হ্যাঁ, সুপরিবাহী ক্ষেত্রেও ওহমের সূত্র, সুপরিবাহী কথাটার মানেই হচ্ছে আমরা তার রোধ শূন্য ধরে নিতে পারি। অর্থাৎ সেখানে আমার কোনো মানে রোধের যা যা ধর্ম সেইগুলো আমরা বুঝতে পারবো না। এই জায়গাটা আলোচনাটা আরেকটু কিছুদিন পরেরকার জন্য ছেড়ে রাখো, আমার একটু মনে করিয়ে দিও, কারণ আমি নয় আবার ফিরে আসতে রাজি আছি, কিন্তু এই জায়গাটায় আজকে এক্ষুনি বলতে আরম্ভ করলে আমায় এমন কিছু আরও কথা বলতে হবে যেগুলো এখনও তোমরা হয় জানো না, না হলে আমাদের পড়া হয়নি। তাহলে একটু আমরা আরেকটু এগিয়ে যাই, তারপর আমরা এই প্রশ্নটা করো যে এইখানে এইটা না দিয়ে একটা এরকম। স্যার রিওস্ট্যাট কি? রিওস্ট্যাট হচ্ছে ভ্যারিয়েবল রেজিস্টারকে রিওস্ট্যাট বলে। তো এইরকম বলতে চাইছিলে তো? হ্যাঁ, এটা একটা
পরিবাহী বোঝাতো, রোধ বোঝাতো না। হ্যাঁ, কারণ সার্কিট সিম্বল হিসেবে রোধের এই চিহ্নটাই ব্যবহার করা হয়, এইটা ব্যবহার করা হয় না। আর শিবম যে প্রশ্নটা করলে, রিওস্ট্যাট হচ্ছে ভ্যারিয়েবল রেজিস্টার, অর্থাৎ যার রেজিস্ট্যান্সটা কমানো বাড়ানো যায় প্রয়োজন মতো, সেই রকম যন্ত্রকে রিওস্ট্যাট বলা হয়। স্যার হ্যাঁ বলো। স্যার তার মানে যদি রোধকটা আমি না আঁকতাম তাহলে ওহমস লটা মানে আমি লিখতে পারতাম না যে ভি ইজ প্রপোর্শনাল টু আই? আচ্ছা একটা কথা বলো তো, মানে তুমি সেই ঢোকাবেই আমাকে আর কি, যদি এখানে একটা তার দিয়ে যদি যোগ করে দিতাম, মানে এখানে রোধ নেই, তাহলে এই দুটো বিন্দুর মধ্যে বিভব পার্থক্য থাকতো? কাম টু দিস পয়েন্ট ফার্স্ট। ধরা যাক, থাকতো। আর আরো একটা সহজ কথা বলি, বাড়িতে একটা সেল ব্যাটারি আর কি নেবে, নিয়ে একটা পজিটিভ এন্ড আছে, একটা নেগেটিভ এন্ড আছে, তার মধ্যে একটা বাল্ব ঠেকাও, খুব সুন্দর আলো জ্বলবে ইত্যাদি দেখতে পাবে। কিন্তু যদি একটা বেশ তার নিয়ে, বেশ মোটা সোটা একটা তামার তার নিয়ে পজিটিভ এন্ড আর নেগেটিভ এন্ডের মধ্যে ঠেকিয়ে দাও, কি হবে বলো তো? অর্থাৎ পজিটিভ এন্ড আর নেগেটিভ এন্ডের মধ্যে পোটেনশিয়াল ডিফারেন্সটা থাকবে, বজায় থাকবে? স্যার বলছি যে কিছুক্ষণ আলোটা জ্বলে তারপর নিভে যাবে। আলো তো লাগাইনি, শুধু তার লাগিয়েছি। বিক্রমের কথা অনুযায়ী তাহলে কিছুক্ষণ পর আমি একটা কিছুক্ষণ পর তো বিভব পার্থক্যটা থাকবে না। এরকম করেছি। হ্যাঁ, পিঠে কিন্তু কুলো বেঁধে করবে, হ্যাঁ কাজটা। তারপরের ব্যাপারটা তোমাকেই বুঝে নিতে হবে। তো স্যারের নামে দোষ দিলেও স্যার বাঁচাতে পারবেন না, স্যারের অবস্থা সেই ঠাকুমার মতো ঘরের মধ্যে। এইটা করবার সঙ্গে সঙ্গে ব্যাটারিটি নষ্ট হয়ে যাবে। কারণ কি না, যত কারেন্ট, মানে এইটা প্র্যাকটিক্যালি রোধ শূন্য, তো তারটা ধরে নিচ্ছি মোটা তার দিয়ে আমি জুড়েছি, রোধ এতটাই কম, রোধ শূন্য হয় না বাস্তবে তারের, কিন্তু প্রায় শূন্য। তাহলে এবার ভাবো তো, রোধ শূন্য, তাহলে তো তড়িৎ প্রবাহটা সেই অসীমের সমান হয়ে যাবে, আচ্ছা মানে আচ্ছা প্রচুর বেড়ে যাবে। তো এইটার মধ্যে 1.5 ভোল্ট পোটেনশিয়াল ডিফারেন্স ছিল, 1.5 ভোল্ট পোটেনশিয়াল ডিফারেন্স ছিল। এইবার তুমি 8টাকে 0 করে দিয়েছো জোর করে। এইবার এইখানে তার মানে একটা ইকুয়েশন দাঁড়াচ্ছে তোমার, কিরকম একটা ইকুয়েশন না, 1.5 is equal to 0 into I. Now what should be the value of I? I এর ভ্যালু কত হবে না, 1.5 by 0, আনডিফাইন্ড। theoretically undefined, practically next to infinity, মানে এটা ইনফিনিটির দিকে টেন্ড করবে। তাহলে ইনফাইনাইট অ্যামাউন্ট অফ কারেন্ট ড্র করবে ওই ব্যাটারি থেকে, তাহলে ব্যাটারিটা বেঁচে থাকবে না। স্যার ব্যাটারিটা কি এক্সপ্লোড করবে? ও যে হারে ওই অ্যাকচুয়ালি ব্যাটারির মধ্যে কি হয়, মানে এই প্রাইমারি সেল সাময়িক একটু ক্ষতি হয়, পার্মানেন্ট ক্ষতি হয় না। প্রাইমারি সেলের মধ্যে তো ধরো রিয়াকশান যেটা হয়, সেই রিয়াকশানটা ফলে তোমার ওই কপার প্লেটে, কিছু কপার প্লেট থাকে না অবশ্য, আমাদের বাড়ির ব্যাটারিগুলোয় গ্যাস কার্বন রড থাকে, সেই গ্যাস কার্বন রডের মধ্যে ইলেকট্রনের ঘাটতি ঘটে, আর বাইরে জিঙ্ক প্লেটটায় ইলেকট্রনের আধিক্য ঘটে। এবার যতগুলো ইলেকট্রন জিঙ্ক প্লেটে জমে আছে, সেগুলো নিমেষের মধ্যে গ্যাস কার্বন প্লেটে চলে আসে, এবং ফরওয়ার্ড রিয়াকশানটা আবার হবে, তবে তো জিঙ্ক প্লেটে ইলেকট্রন জমা হবে, তবে আবার ইলেকট্রন ফ্লো হবে, তার আগে আর ইলেকট্রন ফ্লো হওয়ার সুযোগ নেই। সুতরাং টেম্পোরারি ওই সেলটা অকার্যকর হয়ে যায়। আবার বেশ কিছুক্ষণ রেখে দিলে, ঘন্টাখানেক ঘন্টা দেড়েক রেখে দিলে, আবার ওই সেল থেকে তুমি পাওয়ার ড্র করতে পারো। কিন্তু এটা করলে ব্যাটারিটার আয়ু শুধু শুধু নষ্ট হয়। আর যেগুলো চার্জেবল ব্যাটারি, বারবার বলছি, কান খুলে সকলে শুনে রাখো, চার্জেবল ব্যাটারি কোনো দিন পজিটিভ এন্ড আর নেগেটিভ এন্ড যদি ভুল করেও ঠেকিয়ে ফেলো, সে ব্যাটারিটা ফেলে দিতে হবে, সেটা আর কিন্তু কোনোভাবে
চার্জ করা যাবে না, তাকে আর ব্যবহার করা যাবে না। এই সেটা তোমার মোবাইল ফোনের চার্জেবল ব্যাটারি হতে পারে, বা দেখবে বাসে বা লরিতে বা ফোর হুইলারে বা মোটর বাইকেও এখন সেলফ স্টার্ট যেগুলো আছে সেই মোটর বাইকে একটা চার্জেবল ব্যাটারি ব্যবহার করা হয়, বা কেউ কেউ বাড়িতে লোডশেডিংয়ে আলো জ্বালাবার জন্যে ইনভার্টার ব্যবহার করেন। হ্যাঁ, সেই বাক্সর মতো, বড় বাক্সর মতো, যেটা কারেন্ট থাকে যখন চার্জ হয়ে থাকে, আবার কারেন্ট চলে গেলে পাওয়ার সেখান থেকে নেওয়া যায়। তেমনি করে গাড়ির ব্যাটারিগুলো, গাড়ি যখন চলে তখন চার্জ হয়, গাড়ির ইঞ্জিনের সঙ্গে একটা ডায়নামো লাগানো আছে, সেই ডায়নামোটা ঘোরে, ফলে সেই ডায়নামোটা যে কারেন্টটা তৈরি করে, জেনারেট করে, সেই যে কারেন্টে ব্যাটারিটা চার্জ হয়ে থাকে। এবার যখন দরকার তুমি খরচ করতে পারবে। এই ব্যাটারি যদি পজিটিভ এন্ড আর নেগেটিভ এন্ড ইচ্ছে করে তো নয়ই, যদি ভুলক্রমে কোনো সময় ঠেকে যায়, দ্য ব্যাটারি ইজ টোটালি লস্ট। প্রাইমারি সেল টেম্পোরারি লস্ট হয়, হ্যাঁ, কিন্তু বারবার করলে একবারই লস্ট হয়ে যাবে। ভুল করে একবার আধবার লেগে গেলে খুব যে মারাত্মক হয়ে গেল তা হয় না। কিন্তু সেকেন্ডারি সেল যেগুলো রিচার্জেবল সেল, সেগুলো কিন্তু খুব সাবধান, যাতে করে কোনো সময় পজিটিভ এন্ড আর নেগেটিভ এন্ড যেন না ঠেকে যায়, এটা কিন্তু মাথায় রেখে। স্যার, শেষ করতে দিচ্ছ না? হ্যাঁ, কি বলছো? হ্যাঁ স্যার, বলছিলাম যে যেটা সৌমিক বললো যে কিছুক্ষণ পরে বিভব প্রভেদটা শূন্য হয়ে যাবে, সেটা কিভাবে হয়? কিছুক্ষণ পরে নয়, নিমেষের মধ্যে শূন্য হয়ে যাবে। বিভব প্রভেদটা সৃষ্টি হয়েছিল কেন কোষের মধ্যে? না, তোমার জিঙ্ক পাতে কিছু এক্সট্রা নেগেটিভ ইলেকট্রন জমা হয়েছিল, আর গ্যাস কার্বন রডে ইলেকট্রন সংখ্যা কমে গেছিল। তাহলে এবার যদি তুমি মোটা তার দিয়ে জয়েন করো, ওই যে এক্সট্রা ইলেকট্রনগুলো জিঙ্ক প্লেটে জমে আছে, সেটা নিমেষের মধ্যে গ্যাস কার্বন রডে গিয়ে গ্যাস কার্বন রডে ইলেকট্রন ডেফিসিটটাকে পূরণ করে দিল। নিমেষের মধ্যে হবে তো ঘটনাটা। এবং তাহলে সেই মুহূর্ত থেকে আর চার্জ ডিফারেন্স কিছু রইল না, মানে বিভব পার্থক্য রইল না। চার্জ ডিফারেন্সটা হয়েছিল বলেই তো বিভব পার্থক্য ছিল। আবার নতুন করে ওইখানে অ্যামোনিয়াম ক্লোরাইডের সঙ্গে জিঙ্কের বিক্রিয়া ঘটবে, আবার জিঙ্ক প্লেটটা নেগেটিভলি চার্জড হবে, তবে তো তোমার কি বলবো, ওই যে জিঙ্ক প্লেটটা আবার নেগেটিভ হয়ে থাকবে, আর গ্যাস কার্বন রডটা পজিটিভ হয়ে থাকবে, এবং তাদের মধ্যে একটা পটেনশিয়াল ডিফারেন্স জেনারেট করবে। স্যার, বলো। স্যার, যেটা ছবিটা এঁকেছেন, সেই ছবির মধ্যে যেটা আপনি আপনাকে বললেন যে ওই রোধকটা না থাকলে বিভব প্রভেদ থাকবে কি না, সেইটা কি, মানে আপনি যখন বললেন যে প্রভাব, মানে আমি তড়িৎ প্রবাহটা দেব, তখন আপনি বললেন যে তার মানে আমি এটাই বলতে চাইছি, যখন দুটো পয়েন্টের মধ্যে বিভব প্রভেদ আছে, আমি তাদের মধ্যে রোধ একটা জুড়েছি, অসুবিধা নেই, কারেন্ট ফ্লো করছে। কিন্তু তাদের মধ্যে যদি একটা জিরো রেজিস্ট্যান্স জুড়ে দিই, তাদের মধ্যে তোমার এই দুটো পয়েন্টের মধ্যে যে চার্জ